মেঘালয়, যার অর্থ মেঘের আবাসভূমি। উঁচু উঁচু সবুজ পাহাড়, রূপকথার মতো সুন্দর সব ঝর্ণা আর স্বচ্ছ নদীর এক অপূর্ব লীলাভূমি। আপনি যদি বাংলাদেশের সিলেট বা ময়মনসিংহ সীমান্তে গিয়ে দাঁড়ান, তবে খুব সহজেই আপনার চোখে পড়বে মেঘালয়ের এই আকাশ ছোঁয়া পাহাড়গুলো, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। ভৌগোলিকভাবে বাংলাদেশের এত কাছে হওয়া সত্ত্বেও, এমনকি একসময় বৃহত্তর বাংলার সাথে গভীর বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকা সত্ত্বেও, মেঘালয় আজ ভারতের একটি রাজ্য, বাংলাদেশের অংশ নয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এমন হলো? কেন এই পাহাড়গুলো আমাদের মানচিত্রের ভেতরে পড়ল না? 1947 সালের দেশভাগের সময় ঠিক কী ঘটেছিল, যার কারণে মেঘালয় আর বাংলাদেশের মাঝখানে একটি স্থায়ী সীমানা তৈরি হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা ইতিহাসের পাতা উল্টে ঠিক এই প্রশ্নটিরই উত্তর খুঁজব। জানব খাসি, গারো এবং জয়ন্তিয়া পাহাড়ের সেই অজানা ইতিহাস। চলুন শুরু করা যাক। মেঘালয়ের ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ব্রিটিশরা আসারও অনেক আগে। আজকের যে মেঘালয়, সেটি মূলত তিনটি প্রধান পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত: গারো, খাসি এবং জয়ন্তিয়া পাহাড়। ঐতিহাসিকভাবে এই পাহাড়ি অঞ্চলগুলো কখনোই সমতলের কোনো বড় সাম্রাজ্য যেমন মুঘল বা বাংলার নবাবদের সরাসরি শাসনাধীনে ছিল না। এই অঞ্চলগুলো শাসন করত স্থানীয় আদিবাসী রাজারা। জয়ন্তিয়া রাজাদের তো নিজস্ব বিশাল এক রাজ্যই ছিল, যার বিস্তার পাহাড় ছাড়িয়ে সিলেটের সমতল পর্যন্ত ছিল। পাহাড়ের মানুষ আর সমতলের বাঙালিদের মধ্যে তখন মূলত সম্পর্ক ছিল ব্যবসার। পাহাড়িরা সমতলে আসত কমলা লেবু, পান, সুপারি আর লোহা বিক্রি করতে, আর সমতল থেকে নিয়ে যেত চাল, মাছ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস। মুঘল আমলেও এই পাহাড়গুলোকে স্বাধীন বা করদ রাজ্য হিসেবেই ধরা হতো, অর্থাৎ ভৌগোলিকভাবে কাছাকাছি থাকলেও রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে মেঘালয় এবং বাংলার সমতল ভূমির মধ্যে একটি স্পষ্ট পার্থক্য সব সময়ই ছিল। ইতিহাসের মোড় ঘুরতে শুরু করে 1765 সালে, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে। সিলেট এবং ময়মনসিংহ ব্রিটিশদের দখলে চলে আসে, কিন্তু তখনও ব্রিটিশরা মেঘালয়ের পাহাড়ে হাত দেয়নি। 1820-এর দশকে ব্রিটিশরা যখন আসাম দখল করার পরিকল্পনা করে, তখন তারা সিলেট থেকে আসাম পর্যন্ত একটি রাস্তা বানানোর সিদ্ধান্ত নেয়, যা খাসি পাহাড়ের ভেতর দিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু খাসি রাজারা, বিশেষ করে বীর ইউ তিরোত সিং এর তীব্র বিরোধিতা করেন। শুরু হয় দীর্ঘ এক রক্তক্ষয়ী যুদ্ধ। অবশেষে উন্নত অস্ত্রের কাছে হার মানে পাহাড়িরা। 1830-এর দশকের মধ্যে খাসি ও জয়ন্তিয়া পাহাড় এবং পরবর্তীতে 1873 সালের দিকে গারো পাহাড় ব্রিটিশদের পূর্ণ দখলে চলে আসে। কিন্তু ব্রিটিশরা এখানে একটি চতুর কাজ করল। তারা বুঝতে পেরেছিল পাহাড়ের সংস্কৃতি এবং সমতলের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। তাই তারা সমতলের আইন পাহাড়ে প্রয়োগ করল না। তারা এই অঞ্চলগুলোকে এক্সক্লুডেড এরিয়াস বা বিচ্ছিন্ন এলাকা হিসেবে ঘোষণা করল। এর মানে হলো, বাংলার সমতলের মানুষ চাইলেই পাহাড়ে গিয়ে জমি কিনতে পারত না। ব্রিটিশদের এই পলিসির কারণেই বাংলার মূল ভূখণ্ড থেকে মেঘালয়ের পাহাড়গুলো প্রশাসনিকভাবে আলাদা হতে শুরু করে এবং এদের আসাম প্রদেশের সাথে যুক্ত করে শাসন করা হতে থাকে। এবার আসা যাক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে, 1947 সালের দেশভাগ। ব্রিটিশরা যখন ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন ধর্মের ভিত্তিতে দুটি দেশ তৈরি হলো, ভারত ও পাকিস্তান। পূর্ব বাংলা বা আজকের বাংলাদেশ হল মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের অংশ, পূর্ব পাকিস্তান। মেঘালয় অঞ্চলটি তখন প্রশাসনিকভাবে আসামের অংশ ছিল। মেঘালয়ের অধিবাসীরা অর্থাৎ গারো, খাসি এবং জয়ন্তিয়ারা ছিলেন মূলত প্রকৃতি পূজারী, অ্যানিমিস্ট, এবং ব্রিটিশ আমলে তাদের অনেকেই খ্রিস্টান ধর্মগ্রহণ করেছিলেন।
অর্থাৎ এই পাহাড়ি অঞ্চলগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল না। অন্যদিকে মেঘালয়ের ঠিক নিচেই ছিল সিলেট জেলা, যা তখন আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। সিলেট পাকিস্তানে যাবে নাকি ভারতে থাকবে তা নির্ধারণের জন্য 1947 সালের জুলাই মাসে বিখ্যাত সিলেট গণভোট বা সিলহেট রেফারেন্ডাম অনুষ্ঠিত হয়। এই গণভোটে সিলেটের মানুষ পূর্ব পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে রায় দেয়। সীমানা নির্ধারণের দায়িত্ব পড়েছিল ব্রিটিশ আইনজীবী সিরিল র্যাডক্লিফের ওপর। তিনি মানচিত্র আঁকার সময় ধর্মের হিসাব, ব্রিটিশদের পুরনো এক্সক্লুডেড এরিয়া পলিসি এবং পাহাড় ও সমতলের ভৌগোলিক বিভাজনকে মাথায় রাখেন। যেহেতু মেঘালয়ের পাহাড়গুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল না এবং সেগুলো আসাম প্রশাসনের অধীনে ছিল, তাই র্যাডক্লিফ লাইনটি এমনভাবে টানা হলো যে সিলেটের সমতল ভূমি পড়ল পূর্ব পাকিস্তানে, আর ঠিক তার ওপরের খাসি, গারো ও জয়ন্তিয়া পাহাড়গুলো থেকে গেল ভারতের আসামে। আর এভাবেই চিরকালের জন্য আমাদের চোখের সামনের ওই পাহাড়গুলো আমাদের মানচিত্র থেকে আলাদা হয়ে গেল। দেশ ভাগের পর মেঘালয় কিন্তু সাথে সাথেই আলাদা কোনো রাজ্য হয়নি। এটি ভারতের আসাম রাজ্যের ভেতরেই একটি অংশ হিসেবে শাসিত হচ্ছিল। কিন্তু পাহাড়ের মানুষ তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং পরিচয়ের স্বীকৃতি চেয়ে আসছিল। দীর্ঘ অহিংস আন্দোলনের পর 1971 সালে মেঘালয় একটি স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা পায় এবং অবশেষে 1972 সালের 21শে জানুয়ারি ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে মেঘালয় আত্মপ্রকাশ করে। শিলং হয় এই নতুন রাজ্যের রাজধানী, যা একসময় পুরো আসামের রাজধানী ছিল। আজ বাংলাদেশ এবং মেঘালয়ের মাঝে প্রায় 443 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। যদিও রাজনৈতিক সীমানা আমাদের আলাদা করেছে, কিন্তু মেঘালয় আর বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে এখনও রয়েছে আত্মার টান, সংস্কৃতির আদান প্রদান এবং কয়লা ও চুনা পাথরের বিশাল বাণিজ্য। মেঘালয় কেন বাংলাদেশের অংশ হল না, তার উত্তর কেবল একটি মাত্র ঘটনায় সীমাবদ্ধ নয়। এটি প্রাক ব্রিটিশ যুগের স্বতন্ত্র সংস্কৃতি, ব্রিটিশদের বিভাজন নীতি এবং সবশেষে 1947 সালের ধর্মভিত্তিক দেশভাগের এক জটিল সমীকরণের ফলাফল। তবে মানচিত্রের রেখা যাই বলুক না কেন, সীমান্তের এপার থেকে যখন আমরা মেঘালয়ের পাহাড়ের দিকে তাকাই, প্রকৃতির সেই অমোঘ সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কোনো সীমানা মানে না। আমার কন্টেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা মন্তব্য করতে পারেন, এবং কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের কোনো অভিমত যদি থাকে, কোনো অনুরোধ যদি থাকে, সেটাও আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।